তুই তো পড়েছিস নাকি? কোনটা? ওই ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ? হ্যাঁ। হ্যাঁ, পড়েছি। ঠিক আছে, তাহলে একটু বুঝিয়ে দিই, আমি জিনিসটা বুঝিয়ে হ্যাঁ, দিয়ে তারপরে পরের চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে? তো কটা বাজে? বেশিক্ষণ নিতে পারবো না ক্লাস, 8:10-15 পর্যন্ত নিতে পারবো, আবার নেক্সট ক্লাস এই ঠিক চলে আছে, আসবে। এই ঠিক আছে। ঠিক আছে, চল দেখি যতটা বোঝানো যায়। তো ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ হচ্ছে কি, একটু ভালো করে বোঝ। পরীক্ষা তো সবে দিয়ে এলি, একটু ভালো করে রিল্যাক্সে বোঝ। ঠিক আছে? তো এটা হচ্ছে সেল, ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। সেল বলতে আমরা কি বলবো? সেল হচ্ছে বেসিক্যালি একটা লিটিল রুম, ছোট্ট ঘর একটা, এটা মানে একটা লিটল পার্ট যেটা দিয়ে মানে অনেকগুলো সেল দিয়ে যেরকম আমাদের মানে পুরো বডিটা তৈরি হয়েছে, সেরকম ওটা একটা ছোট্ট পার্ট। ছোট্ট পার্ট নয়, এটাই হচ্ছে স্মলেস্ট পার্ট। সেই জন্যই বললাম লিটিল রুম, মানে জাস্ট লাইক হচ্ছে তোর ওই, ওটাকে কি বলে, আরে মৌমাছির বাসা যেমন এরকম ছোট ছোট ঘর দিয়ে তৈরি হ্যাঁ, হয় না, তো এগুলো হচ্ছে এক একটা সেল, সেগুলোকেই এক একটা সেল বলা হয়। মানে একটা একটা বিল্ডিং, একটা বড় বাড়ি যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই বাড়ির ক্ষেত্রে সেল কোনটা হবে? এটা ওই বিরাট, ইটগুলো। একদম ব্রিক্সটা হবে হচ্ছে সেল। তো কে প্রথম স্যার স্যার ডিসকভার? বলছি, বল। নার্ভ সেল নাকি 90 থেকে 100 সেন্টিমিটার হয়? কোনটা? নার্ভ সেল। হ্যাঁ, নিউরন সব থেকে লংগেস্ট সেল, সব থেকে বড়। আচ্ছা, প্রথম কে ডিসকভার করেছিল? ফার্স্ট, রবার্ট হুক। হ্যাঁ, তো ফার্স্ট ডিসকভার্ড, এই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হুম। বেশ, রবার্ট হুক। মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট যেহেতু লোকটা ডিসকভার করেছিল খাটাখাটনি করে, সেই জন্য একটু মনে রাখা। উনি হচ্ছে বার্ক নিয়ে, মানে গাছের ছাল, একটা গাছের ছালকে নিয়ে এসে ওনার নিজের তৈরি মাইক্রোস্কোপ দিয়ে উনি দেখেছিলেন যে একটা বডির পার্ট আর কি, মানে একটা বডি পার্ট যে কোনো লিভিং বিইংস এর ক্ষেত্রে, এখানে উনি দেখেছিলেন যে অনেকগুলো এরকম স্ট্রাকচারাল শেপের কিছু জিনিস রয়েছে। পরে তার ভেতরে দেখলেন যে তার ভেতরে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, সেল ওয়াল আছে, সেল মেমব্রেন আছে। তো সেটার নাম উনি দিলেন, যেহেতু স্মলেস্ট পার্ট। যেমন ফিজিক্স বা কেমিস্ট্রিতে আমরা স্মলেস্ট পার্ট কাকে বলি? অ্যাটম। এবার অ্যাটমের সাব অ্যাটমিক পার্টিকেল আছে, সেটা যাচ্ছি না, অ্যাটমের মধ্যেই তো থাকে নিউক্লিয়াস। তেমনি সেলের ক্ষেত্রেও স্মলেস্ট পার্ট হচ্ছে সেল, সেলের মধ্যেও থাকে নিউক্লিয়াস। লিভিং বিইংস এর ক্ষেত্রে সেল, আর আমাদের নন লিভিং থিংস এর ক্ষেত্রে হচ্ছে অ্যাটম। তো সেল থিওরিতে, অ্যাটমের নিচে আর কিছু থাকে না? অ্যাটমের থেকে ছোট আর কিছু থাকে না? হ্যাঁ, ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে তো এমা, আগের দিনই তো। অ্যাটমের অ্যাটমের আবার নিউক্লিয়াস হয় নাকি? ওর তো ওর নিচেই তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন। আরে অ্যাটমের যে স্ট্রাকচার, অ্যাটমের মধ্যেই তো নিউক্লিয়াসটা থাকে মাঝখানে, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, আমি নেবো ওখানে, 8টার পরে নেব। নিউক্লিয়াসেই তো থাকে প্রোটন আর নিউট্রন। তুই একটু সিম্পল ভাবে জিনিসগুলো বুঝবি, বেশি কমপ্লিকেটেড ভাবে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করিস না। খুব সিম্পল জিনিস কিন্তু এগুলো, সায়েন্সের থেকে সিম্পল জিনিস আর কিছু নেই। একটু সিম্পল ভাবে বুঝবি, বেশি মেমোরাই, বেশি ওই জোর করে মুখস্থ করা, প্রথম কথা এই জিনিসটা ছাড়বি, খুব সিম্পল ভাবে বুঝবি, দেখবি খুব ইজি হয়ে গেছে, তোর কনসেপশনও ক্লিয়ার হয়ে গেছে। কোনো একটা পার্ট সেটা সবসময় মাথায় ঢোকাবি বুঝে, না বুঝে জোর করে দিবি না। দেখ, অ্যাটমকে যদি আমরা ব্রেক করি তাহলে পাবো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে? এবার এই অ্যাটমের স্ট্রাকচারটা কেমন, এখানে যেমন সেলের স্ট্রাকচার যখন দেখা হবে মাইক্রোস্কোপে, তখন তার ভিতরে নিউক্লিয়াস দেখতে পাবো। সিমিলারলি এই অ্যাটমের মধ্যে যেমন ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, এরা কিভাবে সাজানো
সেটাই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখব তখন দেখতে পাবো যে এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন, আর এর চারপাশে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন। সেই জিনিসটাই আমি বললাম আর কি, মানে জাস্ট কম্পেয়ার করলাম যে অ্যাটমে যেমন হচ্ছে তোর নিউক্লিয়াস থাকে, সেলেও তেমনি নিউক্লিয়াস থাকে। সেল হচ্ছে লিভিং বিইংস এর ক্ষেত্রে স্মলেস্ট একটা পার্ট, আর অ্যাটম হচ্ছে নন লিভিং থিংস এর ক্ষেত্রে হ্যাঁ একটা পার্ট। এবার অ্যাটমকে ব্রেক করলে কি আসে, বা সেলকে ব্রেক করলেও আমরা অনেক কিছু পাবো, তাই না? সেগুলো আমরা যাবো আস্তে আস্তে। সেলের যে স্ট্রাকচার, অ্যাটমের যেমন স্ট্রাকচার, সেলের স্ট্রাকচার তো বইতে আছে সেল থিওরি। বই থেকেই বলছি, সেল থিওরিতে কি আছে, যে যত লিভিং থিংস আছে, অল লিভিং থিংস আর কম্পোজড অফ সেল। একদম কম্পোজড অফ সেলস। যত লিভিং থিংস আছে সবাই সেল দিয়ে তৈরি। ভালো কথা। সেলস আর দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইন লিভিং থিংস। সেলই হচ্ছে বেসিক ইউনিট কিসের? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল। হ্যাঁ, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল। স্ট্রাকচারাল তো বুঝলাম, বডি যেমন যেমন স্ট্রাকচার হয় তার জন্য। ফাংশনাল মানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সেল আছে, সেই ডিফারেন্ট ডিফারেন্ট সেলের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন। নার্ভ সেল একরকম কাজ করে, ব্লাড সেল একরকম কাজ করে, ওভাম সেল একরকম কাজ করে, তাই না? বোন সেল একরকম কাজ করে, সবার ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, কারোর ফাংশন এক নয়, তাই তো? হ্যাঁ। বেশ। 3 নম্বর হচ্ছে সেল কিভাবে, all cell arises from pre-existing cells. একদম একদম যা কিছু আছে সব কেউ এমনি, যেমন ম্যাটার নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড, সেটা যেমন ম্যাটারের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে সেই জিনিস নয়। আগে কেউ একটা কিছু করে রেখেছে, এক্সিস্টিং সেলস থেকেই নতুন সেল আসবে, নইলে সেল আসবে না, কখনোই আসবে। এক্সিস্টিং সেল যদি না থাকে তাহলে সেল হবে না। তো এই গেল সেলের থিওরি। তো আমাদের শরীরে ভ্যারিয়াস কত রকমের সেল আছে, আমি জাস্ট চ্যাপ্টারটাকে তোকে আমি একটা ওভারভিউ দিচ্ছি, যা গল্পের মতো করে, যাতে জিনিসগুলো তোর মাথায় থাকে, ঠিক আছে? তোর তো পরীক্ষা হয়ে গেছে, এটা পড়লে আবার পরে পড়বো, পরের দিন নতুন চ্যাপ্টার ধরবো। তো হ্যাঁ, কি যেন, হ্যাঁ, টাইপস অফ সেল। কত রকম সেল আছে আমাদের হিউম্যান বডিতে, একটু নাম বলা যাবে? এই যে এক্ষুনি বললাম, তুই যেটা বললি লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল, ওটাই হচ্ছে Corpus cells, তারপর তোমার কি বলে bone cell, হ্যাঁ muscle cell, মাসেল nerve সেল। cell. হ্যাঁ, মাসেল সেল দেখবি এরকম লম্বা লম্বা হয় কেঁচোর মতো, এই যে এরকম। আর তুই যেটা বললি যে নিউরন, যেটা নার্ভ সেল আর কি, এই নিউরনের ছবি, এই যে নিউরনের ছবি আঁকতে হয়। সব থেকে বড় নার্ভ সেল হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড়। তেমনি ওভাম সেল আছে, স্পার্ম আছে, বোন সেল, ফ্যাট সেল। তো এগুলো হচ্ছে হিউম্যান বিংসে টাইপস অফ সেল, কত রকমের সেল আছে। বেশ, এবার হচ্ছে নাম্বার অফ সেলের ওপর বেস করে অর্গানিজম, যেটা কত রকম অর্গানিজম হয় নাম্বার অফ সেলের ওপর বেস করে, নাম্বার অফ, হ্যাঁ বলতে পারবো না। এই যে পড়েছিস তো, ইউনিসেলুলার, আর মাল্টিসেলুলার। হ্যাঁ এটাই তো নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করেই হচ্ছে। ইউনি, CELL, ULAR, জানি না ভুল হলো কিনা স্পেলিং, আর মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার। হুম, ইউনিসেলুলারের কিছু, আচ্ছা এক্সাম্পল বল দেখি। ইউনিসেলুলার এক্সাম্পল, হুম, ইউনিসেলুলারের এক্সাম্পল হচ্ছে একটু বই দেখে বলছি। অ্যামিবা, অ্যামিবা, ব্যাকটেরিয়া। কটা সেল দিয়ে তৈরি হয়? একটা।
এই একটা সেলই সব, এই সিঙ্গেল সেল পারফর্মস অল দ্য ফাংশন। মানে ওই অ্যামিবা যে একটা সেল সেই সব কাজ করে, মানে ভাবতে পারছিস হার্টেরও কাজ করছে, কিডনিরও কাজ করছে, লিভারেরও কাজ করছে, সব কাজ করছে এই একটা সেল। অ্যামিবা আছে, আর কারা কারা আছে, আমার ইয়ে খাওয়া কি হয়নি বলে সন্ধ্যেবেলা। ট্রাইপ্যানোজোমা, হ্যাঁ হ্যাঁ, ট্রাইপ্যানোজোমা, কি বললি? ক্ল্যামিডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস, হ্যাঁ। আর হচ্ছে যত ব্যাকটেরিয়া সেগুলো সব খাওয়া, রিপ্রোডিউস, ইটিসি। আর মাল্টিসেলুলারের ক্ষেত্রে কি, মোর দ্যান Made of made ওয়ান সেল। more than one cell. সিম্পল ডেফিনেশন বলে দেবো, একটা বললেই হয়ে যাবে, মোর দ্যান ওয়ান সেল। একটার বেশি থাকলেই তাকে মাল্টিসেলুলার বলে দেবো। এখানে ডাইসেলুলার ট্রাইসেলুলার বলে কিছু নেই, ইউনিসেলুলার আছে আর মাল্টি। তো ইউনি মানে একটা, মোর দ্যান ওয়ান হবে তাকে বলে দেবো মাল্টি। সে দুটো থাক তিনটে থাক আমার দেখার দরকার নেই, ঠিক আছে? তো স্পেশালাইজড এখানে মাল্টিসেলুলারের ক্ষেত্রে কি হয়, স্পেশালাইজড কিছু সেল থাকে, তারাই স্পেশাল পারফর্মগুলো করে। যত সেলস আছে তারা পারফর্ম করে স্পেশাল যে কাজগুলো থাকে, মানে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক আর কি দে পারফর্ম। ওকে, Yeah. এক্সাম্পল কি হবে? এক্সাম্পল Example, gluten, zygote. এক্সাম্পল হলো তুই, আমি, আমরা হলাম মাল্টিসেলুলার। এটাও তোকে আরো মুখস্থ তো করতে আছে। হচ্ছে। আরে আরো আছে, আগে তো নর্মালটা বল, কমনটা তো বল। Human. হিউম্যান। জাইগোট কোথা থেকে পেলি? বইতে আছে তো। জাইগোট তো থাকে ভ্রূণে। আমি কি জানি, তো বইতে লিখে রেখে বইতে দিয়েছে, কোথায় আছে দেখাতে পারি। দেখা দেখি। এই জন্যই বলি যে তুই দাঁড়া, না বুঝে পড়িস যে কোনো কিছু। দাঁড়াও আমি ছবি তুলে পাঠাচ্ছি, দেখো। ছবি তুলে পাঠাতে হবে না, তুই আমাকে বল না। মাল্টিসেলুলার ওখানেই আছে। আরে জাইগোট তো আমাদের হিউম্যান বিংস এর মধ্যে একটা সেল, যেটাকে এগ সেল বলা হয়, ফার্টিলাইজড এগ সেল। তো তো তোকে যদি বলা হয় মাল্টিসেলুলার সেল, তুই বলবি তাহলে তো আমাদের হার্টও একটা মাল্টিসেলুলার অর্গ্যান। হার্টের মধ্যে তো অনেকগুলো সেল আছে। তাহলে ব্লাড, ফাঙ্গি, হ্যাঁ। ফাঙ্গি। আরে ওইসবে যাচ্ছিস কেন তুই? হিউম্যানটাকে বল না, হিউম্যানটা কেন আসছে না তোর? হিউম্যান সেল, এনিমাল সেল, এটা কেন আসছে না? তাহলে সব জিনিস জাইগোট তুই পেলি কোথা থেকে? জাইগোট কি কি পারপাসে লাগে বলতো? না, মনে করছি না। এই যে, তাহলে সেটা তুই কেন মুখস্থ? রিপ্রোডাকশনের আগে জানতাম, হ্যাঁ, রিপ্রোডাকশনের আগে রিপ্রোডাকশনে লাগে জানতাম। একদম। যেখানে ফিমেল গ্যামেট, মেল গ্যামেট, যেখানে ইউনিয়ন হ্যাঁ, হয়। মেনলি প্রডিউস হয়ে তারপর তোমার আস্তে আস্তে মানে তোমার বেবি ডেভেলপমেন্ট হতে শুরু করে যে জায়গাটা থেকে, ওই জায়গাটা তো। হুম। মাল্টিসেলুলার অর্গ্যান বলতে আমরা বলবো হিউম্যানকে মাল্টিসেলুলার অর্গ্যান। দাঁড়া, হ্যাঁ, ঠিক আছে। একটু একটু সিম্পল ভাবে জিনিসগুলো, সিম্পল জিনিসকে একটু অ্যাকসেপ্ট কর। এত কমপ্লিকেটেড জোর করে মুখস্থ করার কোনো মানে নেই। আচ্ছা, এরপরে কি আছে, এটা কি বললাম তাহলে? প্রথমে কি বললাম, সেল কি, সেলের কি বললাম, সেল হচ্ছে কত রকম আছে, ইউনিসেলুলার, মানে সেলের ওপর ডিপেন্ড করে কত রকম অর্গানিজম হয়, ইউনিসেলুলার অর্গানিজম, মাল্টিসেলুলার অর্গানিজম। সেলের কিছু বেসিক থিওরি সেটাও গেল।
এবার টাইপস অফ সেল, সেল কত রকমের আছে? একটা আছে হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা যে ইউক্যারিওটিক। আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওট, প্রো মানে হচ্ছে অনেক পুরনো জিনিস, মানে একদম বিগিনিং এ যেমন মানুষ, আদিম মানুষ ছিল, তারপরে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এসছে, তেমনি প্রো মানে হচ্ছে প্রিমিটিভ, যেটাকে বলা হয় প্রাইমারি বা প্রিমিটিভ। প্রো মানে প্রিমিটিভ বা প্রাইমারি, আর ক্যারিওট মানে হচ্ছে কি, নিউক্লিয়াস, তাই তো? আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে ডেভেলপ, ইউ ক্যারি, সরি, CARYOTIC, ইউ হচ্ছে ডেভেলপ, ইউ মানে হচ্ছে ডেভেলপ, আস্তে আস্তে সেল ডেভেলপড হতে হতে এসছে, মানে নিউক্লিয়াসটা আগে মেমব্রেন ছিল না, এখন মেমব্রেন আছে, তো সেটাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে বহু আগের, তার মানে এই নয় যে প্রোক্যারিওটিক মানে আগে, মানে এই নয় যে একদম সেই ডাইনোসরের সেল, সেটা কিন্তু নয়। ব্যাকটেরিয়ার যে সেলগুলো হয় সেগুলোকে প্রোক্যারিওটিক সেল বলা হয়। তো এদের মধ্যে কি কি ডিফারেন্স থাকে? এর সাইজ হচ্ছে জেনারেলি তো হয়ে থাকে খুব ছোট, মাইক্রোতে হয় সাইজ প্রোক্যারিওটিক সেলের। মাইক্রোমিটার, হ্যাঁ, 1 to 10 মাইক্রোমিটার। 1 to 10 মাইক্রোমিটার। এবার মাইক্রোমিটার মানে কত সেটা বলা যাবে? 1 মাইক্রোমিটার মানে কত? 1 মাইক্রোমিটার মানে 10 to the power of -6 মিটার। ভেরি গুড, 10⁻⁻⁶ তার মানে বুঝতে পারছিস কত ছোট, মানে 1 মিটারকে তুই যদি 10⁻⁶ দিয়ে, মানে একের পরে 6টা শূন্য দিয়ে ডিভাইড করিস, তাহলে দেখতে পাবি এই প্রোক্যারিওটিক সেল কত ছোট। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে সেলগুলো হয় সেগুলো কিন্তু কম্পারেটিভলি লার্জ, কত, 5 থেকে 100। একদম 5 থেকে 100, তোদের বইতেই আছে, সেগুলোই আমি বলছি মেন মেন জিনিস। এবার হচ্ছে নিউক্লিয়ার রিজিয়নের ক্ষেত্রে কি হয়? ওয়াল থাকে না, নিউক্লিয়ার রিজিয়নের ক্ষেত্রে একটা তোমার কি বলে, ওয়াল ইজ নট, আনডিফাইন্ড নিউক্লিয়ার হ্যাঁ রিজিয়ন থাকে, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তাই একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন থাকে, একদম নিউক্লিয়ার মেমব্রেন। একদম। আর ওটার ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড থাকে অ্যান্ড সারাউন্ডেড বাই এ নিউক্লিয়ার মেমব্রেন। ওইটার ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড থাকে না আর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, মানে নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের উপরে একটা যে পর্দা সেটা থাকে না, আগেরগুলো থাকতো না, এখন আস্তে আস্তে থাকছে। বেশ, ক্রোমোজোম কি হয়? ক্রোমোজোম ইউক্যারিওটিক, এই প্রোক্যারিওটিক সেলে একটা সিঙ্গেল ক্রোমোজোম, সিঙ্গেল মলিকিউল অফ সার্কুলার ডিএনএ। একদম। আর এর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান ক্রোমোজোম মোর দ্যান ইউক্যারিওটিকের ওয়ান ক্ষেত্রে। লিনিয়ার ডিএনএ। বেশ, এবার মেমব্রেন যেটা হয়, সেল মেমব্রেন, মানে মেমব্রেন কাকে বাউন্ড করে? এই মেমব্রেনই বাউন্ড করে রাখে সেল অর্গানেলিজ, তো সেটা এখানে অ্যাবসেন্ট থাকে। সেল অর্গানেলিজ বলতে একটা সেলের, প্রোক্যারিওটে অ্যাবসেন্ট, হ্যাঁ বল, প্রোক্যারিওটে অ্যাবসেন্ট। প্রোক্যারিওটিকে অ্যাবসেন্ট থাকে, সেটাই বলছি, ইউক্যারিওটিকে প্রেজেন্ট থাকে, একদম। মানে প্রোক্যারিওটিকে তাহলে থাকে না কি কি? একটা হচ্ছে কোনো, বেসিক্যালি কোনো মেমব্রেন থাকে না প্রোক্যারিওটিকে, সে সেল মেমব্রেন বল আর নিউক্লিয়ার মেমব্রেন বল, কোনোটাই থাকে না, তাই তো? আর ক্রোমোজোম থাকে হচ্ছে একটাই, একটাই সিঙ্গেল ক্রোমোজোম থাকে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। আর প্রোক্যারিওটিক সেল হচ্ছে সব থেকে পুরনো, ওল্ডেস্ট সেল টাইপ, আর খুব ছোট, সিম্পল, নিউক্লিয়াস প্রপারলি ওয়েল ডিফাইন্ড থাকে না, এটাই ওয়েল ডিফাইন্ড থাকে। তুই মুড়ি খাচ্ছি বুঝলি, আমার খাওয়া হয়নি সেই 3টে থেকে। না, লাঞ্চ করেছি, বিকালে একটু কিছু খাই তো, মানে তোকে যখন ধর পড়িয়ে আসি তারপরে খাই। আজকে তো বাড়িতে আছি, সেই 3টের থেকে টানা ক্লাস, মা সন্ধ্যেবেলাতেই দিয়েছে টিফিন, এই পড়াতে পড়াতে খাচ্ছি আর কি। তুই খাবি একটু? হ্যাঁ, তুই একটু খাবি? রেখে দাও ফ্রিজে, পরের দিন এনো হাতে করে।
মুড়ি 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 খাচ্ছি রে। ভার্চুয়ালি দেবো তোকে? পরোটা পাঠিয়ে দাও। আচ্ছা চল এবার একটা মজার জিনিস বলি, দেখ এই হলো সেল, দেখ সেলের স্ট্রাকচার কিরম ভাবে অ্যাটমের সাথে রিলেট করাবো, দেখ যাতে তোর মনে থাকে। মোটামুটি ট্যাবে যতটা সার্কেল করতে পারলাম, ঠিক আছে। বল দেখি বাইরেরটাকে কি বলবো? কোনটাকে? ওটাকে সেল ওয়াল। ভেরি গুড। এইটা? ওটা হচ্ছে, আরে দাঁড়াও বলছি, দাঁড়াও। ওটা হচ্ছে মেমব্রেন। হ্যাঁ, প্লাজমা। সেল প্লাজমা মেমব্রেন মেমব্রেন তো। বা প্লাজমা মেমব্রেন একই জিনিস, সেম জিনিস, সেম। প্লাজমাকে যে কভার করে থাকে, প্লাজমার ওপরে যে মেমব্রেনটা দেওয়া থাকে তাকেই বলা হয় প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এবার এইটা কি? কোনটা? এই যে এইটা ভিতরে, ওটা হচ্ছে ইয়ে। এক্ষুনি তো বললাম প্লাজমাকে যে মেমব্রেন আছে সেটাকে প্লাজমা ওটা মেমব্রেন, তাহলে এটা হচ্ছে প্লাজমা। প্লাজমা। এই প্লাজমাকে কি বলা হয়? সাইটো। প্লাজম। হ্যাঁ, সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে সেল, আর প্লাজম মানে হচ্ছে প্লাজমা। এবার এখানে প্লাজমা বলতে এখন এটা চিন্তা করার দরকার নেই যে স্টেটস অফ ম্যাটারের ফিফথ পার্ট, সেটা ভাবার দরকার নেই। তবে হ্যাঁ, প্লাজমা হচ্ছে একটা জেলির মতো থকথকে একটা পদার্থ, ঠিক আছে। তো সাইটো মানে হচ্ছে সেল, আর প্লাজমা মানে হচ্ছে সেলের ভিতরে যে প্লাজমা রয়েছে সেটাকেই, সেই জন্য প্লাজম বলা হয়, সাইটোপ্লাজম মানে সেল প্লাজমা। আর মাঝখানে কে বসে আছে লাল? ওই তো নিউক্লিয়াস। একদম। তাহলে যত অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিস গুলো কি হয়, চেষ্টা হয় যে, হ্যাঁ সব নিউক্লিয়াস। একদম। তো নিউক্লিয়াসটাকে কি বলা হয়? নিউক্লিয়াস কিন্তু বলা হয় যে ব্রেন অফ এ সেল, জানিস তো, নিউক্লিয়াস ইজ অলসো নোন অ্যাজ ব্রেন অফ এ সেল। যেমন কম্পিউটারের ক্ষেত্রে যেমন সিপিইউকে বলা হয়, তেমনি সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসই হচ্ছে ব্রেন। এর ফাংশন কি বল দেখি? কার? নিউক্লিয়াসের কি কি ফাংশন আছে জানি না, কিছু তো বল। এই জানতাম তো। এই যে দেখ, সেন্টার অফ দ্য সেল স্টোর করে কি? হেরিডিটিয়ারি ইনফরমেশন, দিস ইজ ইম্পর্টেন্ট। মানে হেরি ইনফরমেশন মানে আমি কোন বংশ থেকে এসছি, ডিএনএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস দেখলেই সব বোঝা যাবে, মানে নিউক্লিয়াসের মধ্যে যাব ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বা আরএনএ যেটা দেখবো সেখান থেকে পেয়ে যাবো। কি তৈরি করে? এরা তৈরি করে আরএনএ অ্যান্ড প্রোটিন। হলো? আর কি? মেক্স রাইবোজোমস। তো নিউক্লিয়াসের
যে স্ট্রাকচার, এটাকে কি বলবো, এই যে ডবল মেমব্রেন থাকে, তাই তো? নিউক্লিয়াসের ওপরে কিন্তু ডবল মেমব্রেন থাকে। যে কোনো একটা নিউক্লিয়াসের যদি ছবি থাকে, সেটা বইতেও আছে নিশ্চয়ই, একবার দেখলে বুঝতে পারবি। দেখেছিস? হ্যাঁ দেখেছি। তো বায়োলজি থেকে কোশ্চেন আসেনি, সেগুলো পারিসনি এসছিল, 50% পেরেছি, 50% পাইনি। কেন? কারণটা কি? তুই তো আগে কি কিছুই পড়িসনি? কি বায়োলজি? হ্যাঁ, পড়েছিলাম, ভুলে গেছিলাম। সে কি রে, ভুলে ফিজিক্স যাস কি করে? কেমিস্ট্রিতে হুম, কেমিস্ট্রিতে দিয়ে দিয়েছি একদিন যে হ্যাঁ, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটাও তো তোকে, দেখ তোর ভালো তো তোকে বুঝতে হবে। বায়োলজিতে সেরকম আসে বায়োলজি না কত এলে, মার্কসের এসছে এই বড় জোর 10। হ্যাঁ আমি তো এমনি বলেছিলাম যে তোর যেহেতু ফিজিক্সের পার্টটা বেশি, ফিজিক্সে 50% পাবি, বাকি 50% তোর ইয়ে আর থেকে আসবে। আচ্ছা, ক্রোমোজোম কোথায় থাকে বল? কি ক্রোমোজোম, সেটা আবার কি দাঁড়াও এই সর্বনাশ। আরে নিউক্লিয়াসের মধ্যেই ক্রোমোজোম থাকে রে। ও হ্যাঁ 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 ইনফ্লেশন ওটাই। এ বাবা, এই যে এরকম রড শেপ স্ট্রাকচার এরকম থাকে ক্রোমোজোম। হুম কখন এটাকে দেখা যায় যে ক্রোমোজোম রড শেপের, কখন দেখা যায়? তখন দেখা যায়। সেল ডিভিশন যদি না হয় তাহলে সেল বাড়বে না। এই যে আমরা বলছি এক্সিস্টিং সেল থেকে নতুন সেল তৈরি হয়, তো হ্যাঁ সেটা হয় কি করে? সেল ডিভিশন হয় বলেই। সেল ডিভিশন হ্যাঁ যদি না হয় তাহলে নতুন সেল পাবো না। এই ডিউরিং দ্য টাইম অফ সেল ডিভিশন এই ক্রোমোজোমকে দেখা যায় এরকম রড শেপ স্ট্রাকচার ধরে থাকতে। এখান থেকে আস্তে আস্তে ব্রেক করে যায়, ব্রেক করে এটা ডিভাইড হয়ে যায়। আর এই ক্রোমোজোমই একমাত্র কন্টেইন করে যত ইনহেরিটেন্স আছে, মানে পেরেন্টসের থেকে নেক্সট জেনারেশন পর্যন্ত, এই ক্রোমোজোম। আমরা যে বলছি যে কি ফর্মে করে ক্রোমোজোম, এই যে বললাম ডিএনএ টেস্ট করলে বোঝা যায়। এই ডিএনএ ফর্মে এ সমস্ত কিছু ইনফরমেশন যেগুলো ইনহেরিটেন্স থেকে নেক্সট জেনারেশন পর্যন্ত সব কিছু ট্রান্সফার এই ধরে রাখে। মানে যদি ক্রোমোজোমের টেস্ট করা যায় তাহলে, যেটাকে আমরা ক্রোমোজোম টেস্টও বলি না, আমরা বলি ডিএনএ টেস্ট করলে সব কিছু পেয়ে যাবো। হ্যাঁ ডিএনএ কেমন দেখতে হয় ডিএনএ? কি ডিএনএ কেমন দেখতে হয়? আমি কখনো চোখে দেখিনি। তুই তো আকাশ থেকে পড়ছিস, সর্বনাশ, তুই নিজে অ্যাকচুয়ালি পড়িস না, এই জন্য সব সময় টিচারের নামে দোষ দিস, এটাই হচ্ছে ব্যাপার। তোর এই ক্লাস কিন্তু, বাবলা তোর ক্লাস কিন্তু অনলাইনে সবাই জানবে যে তুই কেমন। ভালো 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 উত্তর দে, আমি বায়োলজিতে খারাপ। সবাই দেখতে পাবে কিন্তু। শুনলেই সব আটকে উঠবে যে কি বলছে রে ভাই। আরে বাবা বললাম না বায়োলজিতে খারাপ। বায়োলজিতে খারাপ কি করে হবি? বায়োলজি তো হিউম্যান বিংস তো বায়োলজি দিয়েই তৈরি, সেখানে খারাপ কি করে হবে? আগে তো আমার বায়োলজি, তারপরে তো আমি জেনেছি যে কি ফিজিক্স কি কেমিস্ট্রি, আগে তো বায়োলজি, আগে তো আমার বডি পার্টস। হুম তাহলে সেটা বলে তো হবে না। আচ্ছা, নে দেখ, এই যে এরকম টাইপের, আমি ভালো করে আঁকতে পারিনি, তাও দেখ এইগুলো এরকম। হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ এটা আমি এটা পিকচার আমি দেখেছি। হ্যাঁ এটা অবশ্যই দেখবি, পিকচার দেখবি না কেন, সবই দেখেছিস। সাপের মতো জানি। হ্যাঁ, হেলিক্যাল স্প্রিং এর টাইপের। বেশ, আচ্ছা সেল ওয়ালের কি কি ফাংশন? কার কার সেল ওয়াল, এলুয়াল হুম, দাঁড়াও বলছি আমি, দাঁড়াও দাঁড়াও। বই থেকে বলবি? না না দাঁড়াও না আরে সাপোর্ট দেয়, এটা এটা বই দেখে বলার দরকারই নেই। তোর বাড়িতে যে ওয়াল আছে সেটার কাজ কি? ওয়াল তো সাপোর্ট তোকে দেয়। প্রোটেক্ট করবে, ওয়ালটা তো প্রোটেক্ট করবে তো, চোর যাতে না হ্যাঁ আসে, বাইরের লোকজন যাতে ঢুকে না পড়ে। তো এখানেও তাই, হ্যাঁ প্রোভাইড করে সাপোর্ট।
আর প্রোটেকশন দেবে, প্রোটেক্ট দ্য সেল। সিম্পল জিনিস, ওই জন্য বলছি না জিনিসগুলোকে নর্মাল ভাবে ওয়াল, সেল ওয়ালের কাজ হচ্ছে একটা সাপোর্ট দেবে, মানে ধরে রাখতে হেল্প করবে, সেই জন্য প্ল্যান্টের ক্ষেত্রে থাকে ওয়াল। প্লাজমা মেমব্রেন কেও তো সাপোর্ট দেয়, হ্যাঁ, প্রোটেক্ট করে। প্লাজমা মেমব্রেনের তো বাইরে ওয়াল, হুম। একদম বাইরে। তোর বাড়ির যে দেওয়াল আছে সেই দেওয়ালের বাইরে হচ্ছে পাঁচিল, সেই ওয়ালের হ্যাঁ কথা এবার, বলা হচ্ছে, ওটাই হচ্ছে সেল ওয়াল। হ্যাঁ মেনলি তো তোমার এই প্যাথোজেন্স বা মেকানিক্যাল ইনজুরি ওগুলোর থেকেই বাঁচায়, হ্যাঁ প্রোটেক্ট করে। একদম, এগুলো তো বুকিশ টার্ম বললি, তার মানে তো প্রোটেক্ট করা, এটাই তো। হুম। তো সেটাই, তা ওয়াল হচ্ছে আমাকে একটা সাপোর্ট দিচ্ছে, আমাকে প্রোটেক্ট আচ্ছা, করছে। ইট হুম, প্রোভাইডস রিজিডিটি টু দ্য সেল, মানে কি? শক্তভাবে ধরে রাখে সেলকে, রিজিড হয়ে থাকবে। থাকে কার, সেল ওয়াল তো থাকে একমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, সেই জন্য রিজিডিটি ধরে রাখে, তাই না? আর কোথায় কোথায় থাকে সেল ওয়াল? শুধু কি প্ল্যান্ট সেলেই থাকে না আর কোথাও থাকে? প্ল্যান্ট সেলে থাকে তো জানি। অ্যালগি, লিভার, ফাঙ্গি, অ্যালগি, ফাঙ্গি, একদম, আর মেনি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। এর মধ্যে থাকে। তো কোথায় থাকে এটা? আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন, তাই তো? প্লাজমা মেমব্রেনের তাহলে ফাংশন কি? এই যে সেলের যে পার্টগুলো বললাম সেগুলোই বলছি, তাহলেই হয়ে যাবে। প্লাজমা মেমব্রেনের ফাংশন দেখে বলছিস? একটা ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করা। কার জন্য? ফর দ্য সেল। কোনটাকে সেপারেট করে? ইন্টারনাল আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সেপারেট করে। আর একটা পারমিয়েবল, সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এটা তৈরি থাকে, যাতে কি হয়, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বা ওয়াটার বা কোনো লিকুইড সেগুলো একটা থেকে আরেকটাতে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাতে ফ্লো করতে পারে, যেটাকে বলা হয়, যে গ্যাসের ক্ষেত্রে যেটাকে বলা হয় ডিফিউশন, আর লিকুইডের ক্ষেত্রে যেটাকে বলা হয় অসমোসিস। এটা হচ্ছে সেমি পারমিয়েবল একটা মেমব্রেন দিয়ে এরা ফ্লো, ইনফ্লো বা আউটফ্লো হয়। সাইটোপ্লাজমটা কি? কোথায় গেলি? হ্যালো, আছিস নাকি? এটা হচ্ছে একটা ফ্লুইড, কোথায় থাকে? বিটুইন, যা, কই গেলি রে, যা। হ্যাঁ বল। হ্যাঁ, কি হলো? ও ঢুক, কেন ঢুক? আর তাহলে কি করব?
আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখ। আচ্ছা ঠিক আছে দেখ। এসছিস? হুম। কি বাজ পড়েছে নাকি? না না, বাদ পড়েনি। লাইটে হঠাৎ একটা অসুবিধা হলো, তারপর তোমার জানি না কানেকশনটা করতে। ও হয়, ও নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা যেটা বলছিলাম, লাস্ট কি একটা বলছিলাম, ওই লাস্ট তো হচ্ছে, ইয়ে প্লাজমা মেমব্রেন। হ্যাঁ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন হয়ে গেল। এবারে যেটা বলছিলাম যে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম হচ্ছে বেসিক্যালি একটা, কি এটা, ফ্লুইড, তাই তো? হুম। কোথায় থাকে? বিটুইন সেল মেমব্রেন, সেল। হেট, প্রথমেই তো ছবি দেখালাম। হায় রে, প্রথমেই তো এই গোল আরে। করে ছবি দেখালাম। হুম। এই যে এইখানে সাইটোপ্লাজম, এই যে এটা হচ্ছে সেল মেমব্রেন, সেল ওয়াল, তারপরে হচ্ছে সেল মেমব্রেন, আর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোথায় আছে? ওই তো ইয়ের মধ্যে কি বলে, নিউক্লিয়াস আর সেল মেমব্রেন। এবার নিউক্লিয়াস তো বলবো না, ওটাকে একটু মডিফাইড ভার্সনে বলবো কি, অর্গানেলিস বা অর্গানেলস, বাবা। বুঝলি? হ্যাঁ। অর্গানেলস, সেল যেগুলো দিয়ে তৈরি তাকেই বলবো তো অর্গানেলস, তাই তো? হুম। তাহলে সেটাই বলবো যে ফ্লুইড বিটুইন সেল মেমব্রেন। হ্যাঁ, এবার এটা যদি তোর মনে না থাকে তুই নিউক্লিয়াস বললেও হবে, কারণ নিউক্লিয়াস ইজ অলসো এ অর্গানেলস, তো এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। এর মধ্যে কি কি থাকে সাইটোপ্লাজমে? ওয়াটার থাকে, সল্ট থাকে, হুম। অর্গানিক কম্পাউন্ড থাকে, মুভমেন্টে হেল্প করে আমাদের, হ্যাঁ, মুভমেন্ট। মুভমেন্টে হেল্প করে। তো এই হচ্ছে মোটামুটি দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ, কি যেন চ্যাপ্টারের নাম না, ভুলে গেলাম। ওইগুলো বল কোনগুলো? ফাইনাল ইউনিট অফ লাইফ। হ্যাঁ, আর আর কোনগুলো বল, ওইগুলো কোনগুলো? এই ইয়ে কি বলে, লাইসোজোম, সুইসাইডাল ব্যাগ, তারপর কি বলে, পাওয়ার হাউস অফ দ্য সেল, মাইটোকন্ড্রিয়া, এটিপি। হ্যাঁ ওইগুলো। সবই তো, এগুলো তো অর্গানেলস, তাই তো? এগুলো সব হুম। ইন্ডিভিজুয়ালি এবার একটা একটা করে বলতে হবে। মাইটোকন্ড্রিয়া তারপর কি? ইয়ে কি বলে, হ্যাঁ বল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ আইআর, ইসিআর। হ্যাঁ আমি বেসিক স্ট্রাকচারটা আর কি দেখালাম, বেসিক স্ট্রাকচার। এবার ওইগুলো হচ্ছে আমাদের তো পড়তে হবে সব, তাই তো? মাইটোকন্ড্রিয়াটা কি? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়াটা সসেজ শেপ হ্যাঁ অর্গানেল। কি? কি বলছিস? আরে তুমি দেখো, বইতে লেখা আছে আমাদের, তুমি বায়োলজি আরে পড়ে এসেছো তো, সব দেখো। তো বই দেখে কি হবে, এমনিতে একটু বলতে হবে জিনিসগুলো সম্বন্ধে। সসেজ শেপ, সসেজ শেপ সেল অর্গানেল কভার্ড বাই ডবল মেমব্রেন এনভেলপ। আমাদের বইতে এটা লেখা আছে। আচ্ছা, এ এর কাজ কি বলতো, সেটাই আমি জানতে চাইছিলাম, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেই জন্যই জিজ্ঞেস করলাম। সেল তো আর এমনি এত কাজ করবে না, এর ভিতরে যারা কাজ করছে আন্ডারে, সেলের আন্ডারে যারা কাজ করছে তারাও প্রপারলি সব কাজ করছে বলেই সেল রিজিডিটি বল, স্ট্রাকচার বল, ফাংশন বল, সেগুলো করতে পারছে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার মেন কাজটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কেউ যখন এটা পড়াবে সে আগে এটাই বলবে যে কেমিক্যাল এনার্জি প্রডিউস করে, যে কেমিক্যাল এনার্জিগুলো প্রডিউস হয় মাইটোকন্ড্রিয়া থেকে আর কি, মাইটোকন্ড্রিয়া
মানে কেমিক্যাল এনার্জি প্রডিউসড বাই দ্য মাইটোকন্ড্রিয়া, সেটা স্টোর হয় কোথায়? কোথায় স্টোর হয়? মাইটোকন হ্যাঁ, বল, কমপ্লিট কর। এটিপি এটিপি। হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই এটিপি হচ্ছে এনার্জি সোর্স। প্ল্যান্টের ক্ষেত্রেও বল, আমাদের ক্ষেত্রেও বল, হুম বুঝলি? হুম তো মাইটোকন্ড্রিয়া বললেই প্রথমে বলবি যে মাইটোকন্ড্রিয়া মেক্স মোস্ট অফ দ্য এনার্জি ফর দ্য সেল। এই মাইটোকন্ড্রিয়াই হচ্ছে আমাদের সেলের যে এনার্জি, সেটা এ সাপ্লাই করে, এই তৈরি করে এনার্জি মাইটোকন্ড্রিয়া, যেটা স্টোর হয়ে থাকে এটিপির মধ্যে। এগুলো সুন্দর সুন্দরভাবে সাজিয়ে জিনিসগুলোকে পড়তে হয়। এগুলো জিজ্ঞেস করলে এমনি সবার আগে এটাই বলা উচিত যে মাইটোকন্ড্রিয়া মানে যে আমাদেরকে এনার্জি সাপ্লাই করে, যে এনার্জিটা স্টোর হয়ে থাকে এটিপিতে ইন দ্য ফর্ম অফ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যখন প্রয়োজন হয় তখন আমরা সেই এনার্জিটাকে ইউজ করি। এই হলো ব্যাপার। হ্যাঁ। আর কি কি বল, তোর আর কি কি প্রশ্ন আছে বল, যা প্রশ্ন আচ্ছা করবি তার। বলছি যে লাইসোজোমস আছে না, হ্যাঁ, সুইসাইডিয়াল ব্যাগ যেটাকে বলা হয়, দু তা সাইডের পরীক্ষায় দিয়েছি। সুইসাইডিয়াল ব্যাগ। সুইসাইডিয়াল ব্যাগ, বাহ, ভালো বলেছিস। হ্যাঁ বলছি যে পরীক্ষায় দিয়েছিল যে সুইসাইডিয়াল ব্যাগ কেন বলা হয়, ঠিক আছে। হুম তা আমি আমি লিখেছি হুম যে যাচ্ছে ইয়ে কি বলে লাইসোজোম burst and না burst or lysosome really release the enzyme which destroy their own cell, হুম hence they are called suicidal bag. বলতেছি ডাইজেস্ট, আমি লিখেছি destroy, কোনো অসুবিধা নেই। ডিস্ট্রয়েড, হ্যাঁ। বুঝলাম না, আরেকবার বল। lysosome হুম, release the enzyme ওটা তো which ডাইজেস্টিভ এনজাইম দেয়, ডাইজেস্ট করার জন্য এনজাইম দেয়, কিছু ডাইজেস্টিভ এনজাইমই দেয় ও, ডিস্ট্রাকটিভ কিছু তো দেয় না। কোনো কিছুকে ডিস্ট্রয় করার জন্য লাইসোজোমস কিছু দেয় না, যা কিছু দেয় সেটা ডাইজেস্ট করার জন্য। এটা তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ডাইজেস্ট সেলস। ডিস্ট্রয় তো তুই ডিস্ট্রয় লিখেছিস, না ডাইজেস্ট লিখেছিলাম। এই বললি যে ডিস্ট্রাকটিভ না কি বললি? না না। এই বললি তো এক্ষুনি। হ্যাঁ বলেছিলাম না। তাহলে গেল, যদি খেয়াল না করে কেটে দেবে, যদি খেয়াল 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 করে তাহলে কেটে দেবে, খেয়াল না করলে বেঁচে যাবি। না করলেই হবে। ডাইজেস্টিভ সেল, এটা তো একটা যা কিছু দেয় সেগুলো হচ্ছে ডাইজেস্টিভ পারপাস, এনজাইমস দেয় কিছু যেটাতে ডাইজেস্ট হয়ে যায়। আর কি বল, যা বলবি আর তার অ্যান্সার দেবো, হ্যাঁ বল, কারণ বাকি পার্টগুলো শুরু করলে এখন শেষ হবে না, সেই কারণে। আর কিছু না। বল না, এমনি যে কোনো জায়গার থেকে তোর কোশ্চেন থাকে তো সেগুলো কর আজকে। কারণ বায়োলজি বাইরে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বল না, তোর যেখান থেকে ইচ্ছা কোশ্চেন কর। আমার একটাই কথা যে সেদিনকে যে মানে ওই যে বললো যে তোমার when a object is thrown upward direction its acceleration at the utmost point, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে কই তোর ওই সেটা হচ্ছে কোশ্চেনটা একটু দিবি আমাকে? আমি সেটাই বলছি, কোশ্চেনটা লাগবে আমি জানি। এবার হ্যাঁ তোমার আমি বলিনি তোমার হ্যাঁ ওটা থেকে সবাই বলছে ডাউনওয়ার্ড। হ্যাঁ আরে ডাউনওয়ার্ড অবশ্যই আসবে গ্র্যাভিটির জন্য, কিন্তু আপমোস্ট পয়েন্টে ওর তো তোমার হ্যাঁ অ্যাক্সিলারেশন জিরো, আমাকে তো স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে আপমোস্ট পয়েন্টে কত। হ্যাঁ, আপমোস্ট পয়েন্ট একদম উপরে যাবে, ও হুম, সেখানে গিয়ে তো ও দাঁড়াবে, তারপর তো ও নিচে নামবে, হুট করে তো নিচে চলে আসবে না, তো ওখানে ওখানে গিয়ে দাঁড়িয়ে আর তারপর নিচে নামবে। হ্যাঁ, আপমোস্ট পয়েন্টে তো অ্যাক্সিলারেশন জিরো, সেখানে তো না আর উপরে যেতে পারছে না আর নিচে আসছে, না, তারপর নিচে এসছে। কম অ্যাক্সিলারেশন, তো আপমোস্ট। প্রথম কথা হচ্ছে অ্যাক্সিলারেশন আপমোস্ট পয়েন্টে, যে পয়েন্টে তুই কথা বলছিস সেই পয়েন্টে অ্যাক্সিলারেশন যদি জিরো হয়, সিম্পল কথা বলি, যদি অ্যাক্সিলারেশন জিরো হয় তার মানে যে অবজেক্ট আছে সে রেস্টে আছে, পরিষ্কার কথা, অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। এইবার আমাকে বল, দাঁড়া, অ্যাক্সিলারেশন জিরো মানে অবজেক্ট ইজ ইন রেস্ট কন্ডিশন। আমার বেশি কিছু দরকার নেই, ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে সেটা আমার জানার দরকার নেই।
এবার তুই বল যে অবজেক্টকে তুই সে যেভাবে ইচ্ছা থ্রো করে কি অবজেক্ট রেস্টে চলে গেছে বলেছে? আপমোস্ট না পয়েন্ট যেটা, সেখানে গিয়ে কি অবজেক্ট রেস্টে গেছে? না রেস্টে যায়নি। তাহলে রেস্টে যদি না গিয়ে থাকে এবং একটা অবজেক্টকে আমি যদি আপওয়ার্ড ডিরেকশনে, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করি, তাহলে সেই অবজেক্টটা কোনো দিনই ওপরে গিয়ে এমনি হাওয়ায় থাকবে না। তো অ্যাক্সিলারেশন কোনো পয়েন্টেই জিরো হবে না। যখন অ্যাক্সিলারেশন ওপরে যাচ্ছে তখন এটা এগেইনস্ট গ্র্যাভিটি, তো সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন -9.8 ধরতে পারবো। আর যখন ব্যাক করছে তখন অ্যাক্সিলারেশন হবে 9.8 জি। আপওয়ার্ড ডিরেকশনে যাওয়ার সময় -9.8 বলবো, আর যখন যে পয়েন্টে কোথাও ও রেস্ট হচ্ছে না, ও এরকম যাচ্ছে গিয়ে ঘুরে আসছে, রেস্ট তো কোথাও হচ্ছে না। ও কি ওপরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার নিচে নামছে নাকি? তা তো নয়। 1 সেকেন্ডের জন্য ও রেস্টে আসছে না। তো আপমোস্ট পয়েন্টে জাস্ট এরকম যাচ্ছে, গিয়ে আবার নিচে আসছে। এই তো, যদি আমাদের কার্ভে আমরা যাই, তো সেটাও তুই যদি কার্ভে আসিস তাহলে তুই দেখাতে পারবি যে একটা অবজেক্ট এখান থেকে ওপরে গেল, তার মানে আস্তে আস্তে ইনক্রিজ করছে করে জিরোতে চলে আসছে। কি করে আসবে ওপর না তো থেকে? তোর দরকার নেই তো, পারপেন্ডিকুলার তুমি ধরো না। কোনটা পারপেন্ডিকুলার কার ধরবো? আরে আরে এটা গ্রাফে অ্যাক্সিলারেশন দিচ্ছি, ভেলোসিটি টাইম গ্রাফে দিচ্ছি, অ্যাক্সিলারেশন দেখাচ্ছি, এই যে অ্যাক্সিলারেশনের কার্ভ। তো এখান থেকে ওপরে গেল, গিয়ে এইখানে জিরো হয়ে গেল। কি করে জিরো হলো? গ্রাফে জিরো হলো কি করে? তো কোনোভাবেই জিরো হবে না। প্রথমে আমি ভেলোসিটি আর টাইম যদি আস্তে আস্তে ইনক্রিজ করি, তো একটা সার্টেন জায়গাতে দেখা যাবে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে জিনিসটা যদি এইভাবেও আসে, তাও জিরো তো আসছে না কখনোই, আবার উঠবে। এটা নিয়ে তো মানে সিম্পল ব্যাপার। জিরো যদি আসে তার মানে সে রেস্টে গেছে। এবার বল যদি রেস্টে থাকে তাহলে হবে। উনি কিছুই ভুল বলেননি। তো জি এর ভ্যালু অ্যাক্সিলারেশনের তোর স্ট্রেট ভ্যালু লিখে আসা উচিত ছিল ওখানে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। না না, ওখানে অপশন ছিল যে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন, আপওয়ার্ড। ও, তাহলে তো ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন হবে। হুম। তাহলে জিরো কেউ লেখে? বন্ধুরা জিরো বলেছে, তুই ওটা লিখে চলে এসেছিস। কে জিরো বলেছে? পরীক্ষা হলে কেউ কারোর সাথে কথা বলে? তুই নিজে জিরো লিখতেই পারবি না? আমি জিরোই লিখেছি, আমি নিজেই জিরো লিখেছি। তাহলে না বুঝে লিখে চলে এসেছিস। একটু যদি না ভাবতিস না। তাহলে। দেখ, আমি তো সিম্পল জিনিস বলছি যে অ্যাক্সিলারেশন নেই মানে, অ্যাক্সিলারেশন জিরো মানে হচ্ছে রেস্ট, অ্যাক্সিলারেশন ইউনিফর্ম আর মানে কিন্তু রেস্ট নয়, প্রত্যেকটা টার্ম আলাদা। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে তার একটা অ্যাক্সিলারেশন আছে, সেটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে, সে সেই স্পিডেই যাচ্ছে। কিন্তু জিরো মানে অবজেক্ট রেস্টে আছে, তো একদম ওপরে গিয়ে তো অবজেক্ট রেস্টে থাকবে না, সে তো আরো বেশি স্পিড পাবে। তুই যত হাইটে তুলবি তত ওর স্পিড বাড়বে। এখান থেকে এইটুকানি তুললে যতটা না স্পিড হবে, এই ওপরে তুললে আরো বেশি জোরে পড়বে, এই ওপরে আরো বেশি জোরে পড়বে, আরো উঁচুতে তুললে আরো বেশি জোরে পড়বে। তো জিরো লেখার তো কোনো মানেই নেই। স্পিড আস্তে আস্তে ডিক্রিজ করবে, আর একটা সাডেন পজিশনে গিয়ে স্পিড জিরো হবে, অ্যাক্সিলারেশন তখন হবে নেগেটিভ। একদম টপ পজিশনে অ্যাক্সিলারেশন, যদি তোর এইটা হবে অ্যান্সার, এই যে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা হবে অ্যান্সার। যদি ভ্যালু দিয়ে থাকে, দিস উইল বি দ্য আনসার। নেগেটিভ লিখতে হবে, কারণ আমি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি থ্রো করছি। তো এখানে অ্যাক্সিলারেশন যেটা, সেটা এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, সেই জন্য নেগেটিভ অ্যাক্সিলারেশন লিখছি। এটাই হবে অ্যান্সার। এবার আপওয়ার্ড আছে কি ডাউনওয়ার্ড আছে? ডাউনওয়ার্ড হবে, উপরে গিয়ে নিচে আসছি। জিরো হলে ওখানেই থাকবে, এখানে আর কোনো অপশন নেই। তারপরে নেক্সট কোয়েশ্চেন বল। নেক্সট আর কোনো কোশ্চেন নেই। এমনি কোনো কোয়ারিজ নেই এছাড়া অন্য কোনো প্রশ্ন? তুই যে নানান প্রশ্ন করিস। একটা সেটা হচ্ছে তোমার
ইভাপোরেশনের কি কি ফ্যাক্টর থাকে? লিখে দিয়েছি তো খাতায়। হ্যাঁ, ওটা আমি লিখেছি। হ্যাঁ, সারফেস এরিয়া, বলেও তো তারপর দিয়েছিলাম যে এই কোশ্চেন টেম্পারেচার। আসবে। হ্যাঁ, আসবেই টেম্পারেচার, আসবে, সারফেস হ্যাঁ এরিয়া, হিউমিডিটি। একদম। উইন্ড স্পিড। হ্যাঁ, উইন্ড, হ্যাঁ ওটাই লিখেছি আমি। প্রথমে টেম্পারেচার লিখেছি, তারপর উইন্ড স্পিড লিখেছি, তারপর সারফেস এরিয়া লিখেছি, তারপর লিখেছি লাস্ট লিখেছি কি বলে হিউমিডিটি ইন দ্য এয়ার। হুম, যে কারণে রেনি এবার ডেতে ক্লথ শুকাতে দেরি না, হয়। ওটা লিখতে হয়, শুধু ফ্যাক্টর লিখতে বলেছি। ও শুধু ফ্যাক্টর পয়েন্ট, লিখতে বলেছি। অনলি পয়েন্ট। হ্যাঁ, আর তোমার আরেকটা জায়গা যেটা ওর সাথে জড়িত করতে দিয়েছিল, হাউ দ্য এফেক্ট। হাউ দ্য এফেক্ট কিভাবে করে, কিন্তু আমি লিখেছি যে তোমার কি বলে, যে হিটটা থাকে ওটাই ইভাপোরেট হয়ে যায়। তো যেসব অয়েল, হাউ দে এফেক্ট মানে ওটা নাকি সবকটা আলাদা আলাদা করে লিখতে হবে? এ বাবা, কি রে তুই! না ওটাতে এক ছিল। তা হাউ দে এফেক্ট কি করে হিট ইভাপোরেট হয়ে যায় মানে কোথা থেকে ইভাপোরেট হয়ে যায়? জানি না কি যে বলিস, কি জানি। হিট কোথা থেকে ইভাপোরেট হয়? হিট আবার ইভাপোরেট হয়ে যাচ্ছে মানে? লিকুইড ইভাপোরেট হচ্ছে, হ্যাঁ, হিট। লিকুইডটাই। হিট ইভাপোরেট হচ্ছে মানে কি বুঝতে পারলাম না। না হিট না, লিকুইড। হাউ দে এফেক্ট বলতে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে হবে। হিউমিডিটি, ওখানে এক মার্ক ছিল তো। সেটা জানি না। যদি হাউ দে এফেক্ট হয় মাস জানি না। হিউমিডিটি ইনক্রিজ করলে ইভাপোরেশন ডিক্রিজ করবে, উইন্ড স্পিড ইনক্রিজ করলে, উইন্ড স্পিড যদি ইনক্রিজ করে ইভাপোরেশন ইনক্রিজ করবে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে ইভাপোরেশন তাহলে ইনক্রিজ করবে, increase করবে, সারফেস এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে ইভাপোরেশন ইনক্রিজ করবে। এইগুলো একমাত্র হিউমিডিটি ইনক্রিজ করলে ইভাপোরেশন ডিক্রিজ করবে। এইগুলো লিখতে হবে, এইগুলো। 1 মার্কস ছিল মানে এই চারটে যতগুলো ফ্যাক্টর তার উপরে মনে হয়, জানি না অবশ্য। তুই কি লিখেছিস 1 মার্কসে একটু বল। হিট ইভাপোরেট? মনে হয় না, না হিট ইভাপোরেট লিখিনি, ওটা আমার ভুল হয়েছে, মনে নেই। তো আরে মনে গতকালের আগের থাকবে কি, দিনে। তুই সিম্পল জিনিসগুলো সবসময় কি গাধার মতো মুখস্থ করতে যাস? কি একটু বোঝার চেষ্টা করিস না যে কি আছে, কি মুখস্থ করিস তাও বুঝতে পারি না। মানে পড়িস যেটা সেটা পড়িস, কি পড়ছিস সেটা জানিস না। এই যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেনটাও প্রপারলি বলতে পারছিস না, যে কি লিখেছিস বা কি পড়েছিস সবই ভুলে যাচ্ছিস। তাহলে ওষুধ খা, ব্রেনোলিয়া খা, সকাল বিকেল। তোর তার মানে নার্ভ সেল যেটা সেটা ঠিক মতো কাজ করছে না, ব্রেনোলিয়া খা। 9-এ পড়িস এখনই ভুলে যাস কি করে পড়া, সবই ভুলে যাস, কি জানি। বল আর কি। ভুলে তো যাবে সবাই, কিন্তু তাই বলে যে পড়বো না তা তো নয়, পড়তে হবে বারবার। যত পড়বো তত ভুলে যাব, তত পড়বো, এই তো। না, না, ঠিক আছে, তাহলে মানডে দেখা হবে। তাহলে 13, হ্যাঁ, 13 তারিখ মানে হচ্ছে তো অনেক দেরি। হ্যাঁ অনেক দেরি। ও তা ঠিক আছে। থাকবে। ও তো, তা তোর বাংলা তৈরি? হ্যাঁ, যাক ভালো হয়েছে। আজকে তো ছিল, কি বলে, ইংরেজি ছিল। ভালো হয়েছে। হেভি হয়েছে। বাহ, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আজকে তাহলে এতদূর থাক। হ্যাঁ, হুম, আচ্ছা, মানডে দেখা হবে। হুম, ঠিক আছে, তুই লিভ করে দে, আর ক্লাসে আরেকজন আসবে। ঠিক আছে। হ্যাঁ। সানি দা নি, নি নি সা। হুম 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 হুম।